বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত যে সরকার, এই সরকারে ভাটার টান শুরু হয়েছে, যেটিকে আমরা ভাটির টানও বলতে পারি। আমাদের দেশ জোয়ার ভাটার দেশ, অদ্ভুত একটি দেশ। এদেশে প্রতিদিন ২ বার জোয়ার হয়, ২ বার ভাটা হয়। সমুদ্র থেকে পানি নদীর নালা, খাল, বিলে ঢুকে যায় ২ বার। আবার ২ বার এই সমস্ত পানি সমুদ্রে চলে যায়, খাল, বিলগুলোকে শুষ্ক করে ফেলে। এখানে প্রকৃতির যে অদ্ভুত লীলা খেলা, সমুদ্রের লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানির সঙ্গে সাধারণ খাল, বিলের যে পানি, মিষ্টি পানি, এই পানিগুলো চলে যায় ভাটার টানে। আবার যখন জোয়ার হয়, সেই জোয়ারে আবার সেই পানিগুলো ফিরে আসে, কিন্তু মিষ্টি পানি আসে, লবণাক্ত পানি আসে না। ২ নম্বর হলো ভাটার সময় নদ-নদীগুলোর ময়লা, আবর্জনা থেকে শুরু করে সব কিছু এক টানে চলে যায় সমুদ্রে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যখন সমুদ্র থেকে জোয়ারের টানে পানি আসে, তখন অদ্ভুত সুন্দর পানি আসে। ভাটার যে ময়লাগুলো থাকে, আবর্জনাগুলো থাকে, কাদাগুলো থাকে, জোয়ারের সময় ওই জিনিসগুলো, ওই পানিগুলো সাধারণত থাকে না। এই অদ্ভুত দৃশ্য আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা দৈনিক ৪ বার দেখতে পাই। জোয়ারের সময় ২ বার, ভাটার সময় ২ বার। তো যারা জোয়ার এবং ভাটা, এই জোয়ার ভাটাকে কেন্দ্র করে জীবন পরিচালনা করেন, বিশেষ করে মাঝি মাল্লারা, চরাঞ্চলের যারা লোকজন রয়েছেন, তারা জীবন পরিচালনা করতে গিয়ে বাতাস এবং জোয়ার ভাটাকে তারা কাউন্ট করেন। স্রোতের অনুকূলে নৌকা চালান। সময়, পরিশ্রম সবকিছু থেকে মুনাফার জন্য সবাই এই জোয়ার ভাটাকে কাউন্ট করেন। জোয়ার যেদিকে যাবে বা ভাটা যেদিকে যাবে, সেই দিকেই সাধারণত নৌকা পরিচালনা করা হয়। কখনো কখনো যদি উজানে নৌকা বাইতে হয়, তাহলে সেই উজানকে মোকাবেলা করার জন্য প্রচুর শ্রম লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে। এখন মেশিন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজও কিন্তু সমুদ্র স্রোতের বিপরীতে সাধারণত যায় না। তারা সবসময় সমুদ্র স্রোতকে কাউন্ট করে, যে আজকের এই স্রোতটি কোন দিকে যাবে, সেটিকে কাউন্ট করে তারা যাত্রাপথ নির্ধারণ করে। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক যে যুদ্ধজাহাজ, বিভিন্ন মহাসাগরে এমন সমুদ্র স্রোত রয়েছে, সেই স্রোতের প্রতিকূলে যাওয়া তো দূরের কথা, সেই স্রোতের মধ্যে যদি সেই যুদ্ধজাহাজগুলো পড়ে যায়, ওগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং সম্ভবত হারিয়ে যাবে। তো সমুদ্রের সেই যে স্রোতগুলো, সেই স্রোতগুলো সবসময় তারা পরিহার করে। ওগুলো পাড়ি দেওয়ার জন্য বা ভাটার টানে বা জোয়ার টানে, এটা সমুদ্রে কখনো নাবিকরা এই ঝুঁকি নেয় না। তারা সেখানে বড় জোর বাতাসের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু সমুদ্র স্রোতের বিরুদ্ধে যায় না। আর আমাদের দেশে তো যেটি বললাম, যে নদী কেন্দ্রিক যে জীবনযাত্রা, এখানে 99.99% মানুষ তারা সবসময় নদীর স্রোতের অনুকূলে যাওয়ার চেষ্টা করে, সেটা ভাটার হোক আর জোয়ারের হোক। তো এখন আমাদের দেশের রাজনীতি, এই রাজনীতির একটা গুণগত বৈশিষ্ট্য শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে। এখানে সবসময় স্রোতের বিরুদ্ধে চলতে হয় সব রাজনীতি। এর কারণ হলো, স্রোতের অনুকূলে দুষ্ট লোকেরা তারা চুরি করতে চায়, গুন্ডারা গুন্ডামি করতে চায়, জনগণ সবসময়
সরকারকে খুব রিল্যাক্স মোডে পেতে চায় এবং মামাবাড়ির আবদারের মতো যে যেভাবে আশা করে স্বপ্ন দেখে ঠিক ওভাবে ছেলের হাতের মোয়ার মতো করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে চায় সাধারণ মানুষ। তো রাষ্ট্রের যারা কর্মকর্তা রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন, যখন এই ধরনের জনগণের যে সহজ সরল আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সঙ্গে তারা তাল মিলায়। এখানে আশা আকাঙ্ক্ষাকে বলতে সবাই চায় যে আমি অন্যায় করব, আমাকে ধরবে না, কিন্তু আমার প্রতিপক্ষ অন্যায় করলে তাকে ধরতে হবে, এই একটা আশা আকাঙ্ক্ষা। 2 নম্বর হলো ধনীরা যা ইচ্ছা তাই করবে, আর গরিবদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। গরিব মানুষ বলবে যে আমরা সব কিছু পেতে চাই, আমাদের চোখের সামনে আমরা লেবারগিরি করি, আমরা নৌকার মাঝিগিরি করি, ক্ষেতের ফসল কাটি, আর আমাদের উপর সেই হম্বিতম্বি করে সেই বড় লোকেরা, ধনীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এটা হবে না, তাদের সহায় সম্পত্তি সব কিছু সমানভাগে আমাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। সরকার এত বড় লোকদেরকে প্রোটেকশন দেয় কেন? আমরা দলে দলে গিয়ে তাদের সব সহায় সম্পত্তি ব্যাংক খালি করে এনে আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। তো এই যে মানুষের শত সহস্র আশা আকাঙ্ক্ষা, একজনের ঘরে ধরেন সুন্দর একটি স্ত্রী আছে, কন্যা আছে, তো সবচেয়ে কুৎসিত একটি লোক, সে মনে মনে চিন্তা করে যে ইস, ওই সুন্দরী রমণীকে যদি প্রিয়তমা হিসেবে পেতাম। তো যখনই রাষ্ট্রশক্তি এরকম মানুষের অসংখ্য আশা আকাঙ্ক্ষার সঙ্গে, দুর্বলতার সঙ্গে, মন্দ চিন্তার সঙ্গে তারা কমপ্লাই করে, তখনই সরকারের পতন হয়ে যায়। আর যখন মানুষের সকল ক্ষমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র তার নিজস্ব আইন কানুন হিকমা, তারপর উইল ফোর্স, বিধি বিধান সব কিছু তারা বাস্তবায়ন করতে পারে, তখন একটি রাষ্ট্র অবকাঠামোর উপর দাঁড়ায়, আর যারা রাজনীতি করেন তারা অমরত্ব লাভ করেন। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজ থেকে নয়, হাজার হাজার বছর আগের থেকে সব সময় রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রনায়ক তারা স্রোতের বিরুদ্ধে রাজনীতি করেছেন। জনগণ যেটা চিন্তা করেছেন ওটা খুব সাধারণ চিন্তা, জেনারেল থিঙ্কিং। আর রাষ্ট্রনায়করা যেটা চিন্তা করেন সেটা হলো ফিলোসফিক্যাল, অগ্রগামী চিন্তা। কখনো কখনো 100 বছর এগিয়ে তারা চিন্তা করেন, 100 বছর পরে এই পৃথিবীতে কি ঘটতে পারে, এই জাতির জন্য কি প্রয়োজন হতে পারে, সেইভাবে তারা চিন্তা করে যখন কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান, জনগণ বিদ্রোহ করে বসে। কিন্তু রাষ্ট্রনায়ক সেই বিদ্রোহকে